রিসার্চ, তাই তো? সার্চ মানে কি টু ফাইন্ড আউট, আর রি মানে রিপিট, মানে এগেইন অ্যান্ড এগেইন, দ্যাট ইজ রিসার্চ। এবার রিসার্চটা কি, আমরা যেহেতু নার্সিং প্রফেশনে আছি তাহলে আমরা হচ্ছে নার্সিং রিসার্চ করব, তাই তো? রিসার্চ সব কিছু স্ট্রিমেই রিসার্চ হয়, যেমন ধরো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের রিসার্চ আলাদা, যারা লিটারেচার পড়ে তাদের রিসার্চ আলাদা, আমরা নার্সিং প্রফেশনে আছি আমাদের রিসার্চ আলাদা, সুতরাং মেডিকেল লাইনে যারা আছে তাদের রিসার্চ আলাদা। সুতরাং এখানে আমাদের তাও রিসার্চটা কি, রিসার্চ ইজ দ্য ক্রিয়েটিভ অ্যান্ড সিস্টেমেটিক ওয়ার্ক আন্ডারটেকেন টু ইনক্রিজ দ্য স্টক অফ নলেজ, মানে আমার কি বাড়ে, স্টক অফ নলেজ বাড়ছে। আর তোমাকে এখানে ক্রিয়েটিভ থাকতে হবে এবং সিস্টেমেটিক থাকতে হবে, ওটা পরে আসবে। ইট ইনভলভস দ্য কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালিসিস অফ এভিডেন্স টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং অফ এ টপিক। যেমন ধরো যে একটা রেসপিরেটরি ডিস্ট্রেস মানে নিউমোনিয়ার উপরে, রেসপিরেটরি ডিস্ট্রেসের উপরে তুমি করছো, ফ্যাক্টরস ফাইন্ড আউট করছো, তাহলে সেখানে কি একটা টপিকটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে, তার সম্পর্কে জানতে হবে, নলেজটা বাড়াতে হবে। আর তুমি কি করবে, ধরো একটা স্যাম্পলকে ডিগনিফাই করবে যে এই স্যাম্পলকে আমি নেবো, তাদের কাছ থেকে ডেটা কালেকশন করতে হবে, অর্গানাইজ করতে হবে ব্যাপারটাকে, তারপর ডেটা কালেকশন করার পরে তোমাকে সেটাকে অ্যানালিসিস করতে হবে। আর হচ্ছে এভিডেন্স টু আন্ডারস্ট্যান্ডিং অফ এ টপিক ক্যারেক্টারাইজড বাই এ পার্টিকুলার অল্টারনেটিভস টু কন্ট্রোলিং সোর্স অফ বায়াস, মানে কি যে তুমি যে বায়াসনেস যেন না থাকে সেটা দেখতে হবে, বায়াসনেস বা মিসকন্ডাক্ট বা মিস ইন্টারপ্রিটেশন এই জিনিসগুলো যেন না থাকে, হ্যাঁ, বা কন্টামিনেশন। যেমন ধরো আমি একটা গ্রুপকে, দুটো গ্রুপকে করছি, একটা গ্রুপকে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিচ্ছি আর একটা গ্রুপকে দিচ্ছি না, যাকে দিচ্ছি না সেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, আর যাকে দিচ্ছি তাকে হচ্ছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। তার মানে আমি যখন রিসার্চ করব, ডেটা কালেকশন করব, আগে একটা প্রিটেস্ট করতে হবে। তোমরা দেখো তোমাদের যে সেমিনার হয়েছিল তাতে কিন্তু প্রিটেস্ট ছিল, তারপরে তোমাদের সেমিনারটা হলো, তারপরে আবার পোস্ট টেস্ট দিতে হলো, তাই তো? ওটা হচ্ছে ওয়ান গ্রুপ প্রিটেস্ট পোস্ট টেস্ট। আর যদি আমি টু গ্রুপ প্রিটেস্ট পোস্ট টেস্ট, মানে হচ্ছে একটা কন্ট্রোল গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, দুটো গ্রুপকে একসঙ্গে প্রিটেস্ট দেব। এবার যারা কন্ট্রোল গ্রুপ তাদেরকে আমি আলাদা সরিয়ে অন্য জায়গায় বসাবো যাতে তারা এখানে না আসে। অথবা আরেকটা কাজ করতে পারি যে আমি অন্য ইনস্টিটিউটে গিয়ে কন্ট্রোল গ্রুপকে করলাম আর আমার ইনস্টিটিউটে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপ করলাম, তাহলে কিন্তু কন্টামিনেশন হয় না, মানে এ ওকে বলে দেয় না, ওকে বলে দিলে কিন্তু কন্টামিনেট হয়ে যাবে, ব্যাপারটা তাই। তো সেখানে কিন্তু বায়াসনেস আসবে, এরার আসবে, কন্টামিনেশন আসবে। সুতরাং এইটা রিসার্চে হচ্ছে আমাদের এই ফান্ডামেন্টাল পয়েন্ট, এগুলো কিন্তু জানতে হবে, হ্যাঁ। These activities are characterized by accounting and controlling of biases. A research project may be an expansion of past work in the field, মানে অলরেডি একটা হয়ে গেছে সেটাকেই আমি আবার করতে পারি নতুন কিছু ইনোভেশন দিয়ে। যেমন ধরো আমি আমার একটা নিজের এক্সপেরিমেন্ট বলছি, যে আমার যে প্রজেক্টটা ছিল, রিসার্চ ওয়ার্কটা ছিল, সেটা হচ্ছে পেশেন্টের ভাইটাল সাইন, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, যেটা ভাইটাল ভলিউম সেটা কতটা এক্সপ্যান্ড করছে আফটার এক্সারসাইজ, মানে প্রি অপারেটিভ এক্সারসাইজ করার পরে পেশেন্টের অপারেশন হলো, তারপরে পোস্ট অপারেটিভ অপারেশন হলো। এবার সেখানে এক্সারসাইজ অনেকে অনেক রকম দেখিয়েছে, কিন্তু আমার ছিল যেটা ইনোভেশন যেটা ছিল সেটা হচ্ছে স্পাইরোমিটার। তখন এই আজ থেকে ধরো 27 বছর আগে তখন স্পাইরোমিটার আসেনি পশ্চিমবঙ্গে। তো ওই স্পাইরোমিটার আমি দিল্লি থেকে, বম্বে থেকে কালেক্ট করেছিলাম, ওখানে একটা দুটো ছিল, তো ওখানে কালেক্ট করে সেটা আমি পশ্চিমবঙ্গে নিয়ে আসার পরে ওই পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ এবং আরজি করে আমি এই দুটো করিয়েছিলাম, যেটা একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ একটা হসপিটালে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, মানে একজনকে আমি দিয়েছি স্পাইরোমিটার, একজনকে দিইনি। শুধু স্পাইরোমিটার না,
তার সঙ্গে আরো ব্রিদিং ডিপ ব্রিদিং এক্সারসাইজ ছিল, আর্লি অ্যাম্বুলেশন এক্সারসাইজ ছিল। তো সেগুলো সব কটা মিলে আমি ভাইটাল ক্যাপাসিটিটা মেজার করেছিলাম এবং গিয়ে দেখা গেল যে যারা নাকি স্পাইরোমিটার দিয়ে করেছে তাদের খুব ভালো পোস্ট অপারেটিভ কিওর তারা ভালোভাবে হয়েছে এবং তাদের ডেজটা অনেক কম লেগেছে। হ্যাঁ, মানে তাদের কিওরের ডেজটা অনেক কম লেগেছে, কিন্তু এদের অনেকটা একটু বেশি সময় লেগেছে, কমপ্লিকেশন অ্যারাইজ করে তো অনেক সময়, সেই জন্য। তো সেই জন্য আগে এই ফিল্ডে কাজ হয়ে গেছিল আর এখন হচ্ছে আমি করলাম। তারপরে হচ্ছে টু টেস্ট দা ভ্যালিডিটি অফ ইনস্ট্রুমেন্টস, প্রসিজিয়ার্স। ইনস্ট্রুমেন্টস মানে টুল, যেটা আমাদের কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হয় ওটাকে টুল বা ইনস্ট্রুমেন্ট বলে। আর হচ্ছে প্রসিজিয়ার্স মানে তুমি হচ্ছে কোন মেথডে করবে, তুমি ইন্টারভিউ টেকনিকে করবে না তুমি ওপিনিয়ন নেবে মানে পেপার পেন্সিল মেথডে, আর এরকম নানান ধরনের থাকে, সেইগুলো দিয়ে তোমরা এগুলো পরে পরে পড়ানো হবে। টু টেস্ট দ্য ভ্যালিডিটি অফ ইনস্ট্রুমেন্টস, procedures of experiments, research may replicate elements of prior projects of the project as a whole। মানে তোমাকে আগে হচ্ছে ভালো করে সার্চ করে দেখতে হবে যে রিলেটেড স্টাডি কি আছে, তোমার যে প্রবলেম স্টেটমেন্টটা চয়েস করা হলো সেই প্রবলেম স্টেটমেন্টের উপরে আর কি কি রিসার্চ আছে সেটা আমাদের দেখতে হবে। দেখে তার রিলেটেড স্টাডি থেকে আমাকে বার করতে হবে টুল কিছু আছে কিনা। টুল যদি থাকে, যদি নাকি দু রকম টুল হয়, তিন রকম টুল হয়, একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড টুল, একটা হচ্ছে সেমি স্ট্রাকচার্ড টুল, একটা হচ্ছে স্ট্রাকচার টুল, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টুল। স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড এগুলোকে আমাদের ভ্যালিডেট করতে হয়, এক্সপার্ট দিয়ে ভ্যালিডেশন করতে হয়। এক্সপার্ট মিন্স কারা, যারা ধরো নার্সিং ফিল্ডে যারা আমরা আছি বা মেডিসিনের ডক্টর বা যে যে ফিল্ডে তুমি করবে সেই ফিল্ডের যারা আছে, ধরো স্কুলে করলে স্কুলের টিচাররা, সাইকোলজির ওপরে কিছু করলে সাইকিয়াট্রিস্টের সাইকিয়াট্রির ওপরে কিছু করলে, অ্যাসেসমেন্ট করলে, তো সেরকম সাইকিয়াট্রিস্টকে নিয়ে টুলটাকে ভ্যালিডেট করতে হয় যে আপনার টুলটা ঠিক আছে কিনা, তাহলে সেটাকে বলা হয় এক্সপার্টাইজ দিয়ে তুমি ভ্যালিডেশন করবে। আর কি আমাদের ট্রাই আউট করতে হয়, প্রথম হচ্ছে যে টুলটা রেডি করে তিনজনকে স্যাম্পল নিতে হয়, তিনজন স্যাম্পলের ওপরে ওই টুলটাকে ইম্পোজ করা হয়, করার পরে ইন্ট্রোডিউস করা হয়, করার পরে তো তুমি কি করবে সেটা হচ্ছে ডেটাটা তৈরি লিখলে, করে দেখলে যে রিলায়েবিলিটি হচ্ছে কিনা, রিলায়েবল কিনা টুলটা তোমার রিলায়েবল কিনা, সেটা কি আর করতে হয়, রিলায়েবিলিটি হচ্ছে আর, এবং সেটার ভ্যালু 0.7 এর থেকে যদি নিচে হয় তাহলে কিন্তু ওই টুল রিলায়েবল নয়, 0.7 এর ওপরে করতে হবে আসবে ভ্যালুটা, তবেই কিন্তু আর ভ্যালু যদি 0.7 এর ওপরে আসে তাহলে তোমার টুলটা ঠিকঠাক, আর যদি 0.7 এর নিচে আসে তাহলে ঠিক নয়। তো সেই রিলায়েবিলিটি টেস্ট করতে হয়। তারপরে হচ্ছে তো ভ্যালিডেশনের জন্য দিতে হয় এক্সপার্ট, 5 জন 7 জন 9 জন এরকম ভ্যালিডেশন দিতে হয়। সেই টুলটাকে ইংলিশে তুমি বানালে, যেহেতু তুমি লিটারেট পারসন, তুমি ইংলিশে বানালে, কিন্তু তোমার যে স্যাম্পল, কখনো কখনো কি হয় যে স্যাম্পলরা ইংরেজি বোঝে না, এরকম তো হতে পারে কমিউনিটিতে ইংরেজি বোঝে না, তো আমাকে তখন বাংলায় করতে হবে। যদি হিন্দি ভাষী হয় তাহলে আমাকে হিন্দিতে ট্রান্সলেট করতে হবে, তবেই কিন্তু টুলটা ঠিকঠাক হবে। এবং সেই টুলগুলোকেও কিন্তু বেঙ্গলি টিচারকে দিয়ে বাংলাটা ভ্যালিডেট করাতে হবে, তার সিগনেচার স্ট্যাম্প লাগবে, মানে কোনো স্কুলে টিচারকে দিয়ে তার সিগনেচার স্ট্যাম্প দিতে হবে, বা হিন্দি স্কুলের হিন্দি টিচারকে দিয়ে সিগনেচার স্ট্যাম্প করে নিতে হবে। আর ইংলিশটা তোমরা নিজেরা করবে, টিচাররা করে দেবে। ইংলিশটাও কিন্তু আমাদের এক্সপার্ট যে ইংলিশের যিনি আছেন তাদেরকে দিয়ে ওটা ভ্যালিডেট করে সিগনেচার স্ট্যাম্প করাতে হয় টুলগুলো। নেক্সট হচ্ছে নার্সিং রিসার্চ। নার্সিং রিসার্চটাকে এতক্ষণ আমরা রিসার্চটা বললাম, এবার হচ্ছে নার্সিং রিসার্চ ইজ এ
systematic inquiry designed to develop trustworthy evidence about issues of importance to the nursing profession, aiming to improve patient outcomes and advance nursing practice. এখানে কি বলছে দেখো যে ট্রাস্টওয়ার্দি এভিডেন্স মানে বিশ্বস্ত হতে হবে। একটা তুমি যে একটা প্রসিডিওরের উপরে করবে, আগে যেমন আমাদের হ্যান্ড ওয়াশিং টেকনিক কিন্তু 7 স্টেপ ছিল, তারপরে ওটা 9 স্টেপ হলো, তারপরে এখন 11 স্টেপে হয়ে গেছে, তাই তো? তারপর আগে কিন্তু হ্যান্ড ওয়াশিং একটা ট্রে দেওয়া হতো, একটা ব্রাশ দেওয়া হতো, আর একটা টাওয়েল দেওয়া হতো, একটা সোপ কেস দেওয়া হতো, শুধু দিয়ে বেসিনের কাছে দিয়ে দেওয়া হতো। যে ডাক্তার সে বেসিনে গিয়ে হাত ধুয়ে হাতটা টাওয়েলে মুছতো, আর ধোয়ার সময় নেল ব্রাশ করতো, দিয়ে ভালো করে ধুয়ে টাওয়েলে মুছতো, দিয়ে চলে আসতো। কিন্তু এখন দেখো আমার কি করতে হচ্ছে, আমাদের 11 স্টেপে হ্যান্ড ওয়াশ করতে হচ্ছে, তাই তো? তো সেটা হচ্ছে সিস্টেম্যাটিক এবং ট্রাস্টওয়ার্দি এভিডেন্স, যাতে পেশেন্টের ইনফেকশন না হয়। আর কি ইম্পর্টেন্স অফ নার্সিং প্রফেশন মানে এতেই কিন্তু এই যে ইনফেকশন না হলে পেশেন্ট অনেক তাড়াতাড়ি সুস্থ হবে, পেশেন্ট তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবে, তাই তো? যেমন হচ্ছে প্রাইভেটে দেখো প্যাকেজ সিস্টেম, তো প্যাকেজ সিস্টেমে যত বেশি দিন থাকবে পেশেন্ট, তার মানে তার প্যাকেজটা বেড়ে যাবে না, খরচ বেশি হবে। সেই জন্য অল্প খরচে, সেটা গভর্নমেন্টেও তাই, অল্প দিনে যাতে ভালো করে পেশেন্ট তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি যায়, সেই জন্য। আর এইমিং টু ইমপ্রুভ পেশেন্ট আউটকামস, তার মানে ওটা পেশেন্ট আউটকাম ওটা বললাম। আর অ্যাডভান্স নার্সিং প্র্যাকটিস, আমাদের এটা কি হচ্ছে অ্যাডভান্স নার্সিং প্র্যাকটিস, মানে আমাদের নার্সিং প্র্যাকটিসটাকে আরো ভালো করে আমরা তৈরি করছি। নেক্সট হচ্ছে নিড অফ নার্সিং রিসার্চ। নিড অফ নার্সিং রিসার্চ কেন? নার্সেস এনগেজ ইন রিসার্চ ফর এ নাম্বার অফ রিজনস, বিভিন্ন কারণে করা হয়। অ্যাজ প্রফেশনালস nurses seek to establish a scientific base of knowledge for nursing. আমরা দেখো আমাদের নার্সিংটা পুরো সায়েন্টিফিক, তাই না? সায়েন্টিফিক, শুধু সায়েন্টিফিক নয়, তার মধ্যে আর্টসও আছে, কত সুন্দর করে করতে পারবো আমরা। Additionally, the systematic accurate of nursing information enables nurses to better define the parameters of nursing. Define করছি আমরা প্যারামিটার গুলো বিভিন্ন ভাবে, যে যেমন ধরো ট্রায়াজ, পেনের যে ট্রায়াজটা আছে কত হলে, তারপরে ধরো আপগার স্কোর কত হলে পেশেন্ট কিরকম থাকে আমরা সেটাকে অ্যাসেস করতে পারি, তো সেইগুলো থাকবে। নেক্সট হচ্ছে যে ডকুমেন্ট দ্য ইউনিক কন্ট্রিবিউশন, আমরা প্রত্যেকটা কাজকে কিন্তু আমরা কি করি, ডকুমেন্টেশন করি, তবেই সেটা ফ্রুটফুল হবে। The contribution nursing makes to healthcare, determine the effectiveness of nursing actions, develop theoretical frameworks for clinical practices and enhance more informed clinical decision making. কারণ হচ্ছে তুমি যে কাজটা করলে, কাজটা করার পরে তুমি যদি ওটা ডকুমেন্টেশন না করো, তোমার কাজটা করার কোনো রকম কিছু থাকলো না, প্রমাণ থাকলো না।